তারপরে সেটাই বিবাহে জীবন সঙ্গী পর্যবেসিত হয়েছে। আর থিয়েটারে যেটা আগে জিজ্ঞেস করছেন যে আমি কোনটা ভালোবাসি, আমি কবিতা পড়তে ভালোবাসি, গানটা ৭৭ সালে গিয়েছিলাম, ওই যে ৭৭-এর শেষ দিকে শুরু করেছিলাম। ৭৮ সালে কানপুরের মঞ্চে ওই কনকনে ঠান্ডায় অভিনয়, তারপরে এলাহাবাদে। তো অস্বীকার করে লাভ নেই, বেশ ভয়ই ছিল। নমস্কার, আমি পামেলা চলে এসেছি নাট্য মঞ্চের ও চলচ্চিত্র অভিনয় জগতের এক বিশিষ্ট অভিনেতা মহাশয় প্রবীণ দত্তের বাড়িতে। চলুন আজকে ওনার কাছ থেকে জেনে নিই ওনার জীবন কাহিনীর কিছু কথা। স্যার কেমন আছেন বলুন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি ভালো আছি, কাজের মধ্যে আছি। আচ্ছা, কবে থেকে আপনার এই অভিনয় জগতের জীবন কাহিনী শুরু হলো? অভিনয় জীবনের কাহিনী বলতে গেলে আমি ১৯৭৭ সালের শেষ দিকে আমি তখন বেগমপুরে থাকতাম, হুগলি জেলায়। ওখানে এক ভদ্রলোকের একটা গ্রুপ ছিল, আনন্দম গোষ্ঠী। ওখানে অভিনয় করতেন সুকৃতি দত্ত। আমি তখন ফুটবল খেলি প্রচুর। এই ফুটবল মাঠে একদিন সুকৃতি দত্ত বললেন যে অভিনয় করবি? আমি হ্যাঁ করবো, কি করবো, চল আজকে চলে আমাদের। তো এই গ্রুপে সেখানে অমিতাভ ঘোষের সঙ্গে আলাপ করেছিলেন। তারপর থেকে বিভিন্ন তখন তো প্রচুর বাংলাদেশে একাঙ্ক নাটক প্রতিযোগিতা হতো। সেই একাঙ্ক নাটক প্রতিযোগিতা অভিনয় করতে করতে তারপরে বিভিন্ন জায়গায় সুযোগ পেয়ে এই কাজ করে। ওই শুরুটা ওই ১৯৭৭ সালের শেষ দিকে ওই থেকেই শুরু, তারপর থেকে থামেনি। মূল প্রেরণা কে ছিলেন আপনার? প্রেরণা বলতে তখন তো খুবই অল্প বয়স, ১৭-১৮ বছর বয়স। প্রেরণা পেয়ে যে খুব এসেছি তা বলতে পারবো না। মানে ওই ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, ঘুরে বেড়াতাম। তখন চাকরি পাইনি, ২১ সালে চাকরি পেয়েছি। তখন ওই অমিতাভ ঘোষের কাছে কাজ করতে করতে, কাজ শিখতে শিখতেই, অভিনয় শিখতে শিখতে ওইটাই প্রেরণা যে আমি এটা করছি, আমাকে নিচ্ছে, আমি পাচ্ছি, এইটা থেকেই আরো অভিনয় করবো একটা বাসনা তৈরি হয়েছিল। আচ্ছা, পরিবার থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন? সমস্ত রকমের। বাড়িতে আমার মা ছিলেন, দাদা ছিলেন, বাবা ছিলেন, কোনোদিন কারোর কাছ থেকে বাধা আসেনি। ও পরবর্তীকালে আমার স্ত্রী, উনি অধ্যাপনা করেন পিংলা থানা কলেজে। এই সহযোগিতা না পেলে আমি এত দূর আসতে পারতাম না, এত অভিনয় করতে পারতাম না। এই আর কি, সকলের কাছ থেকে সহযোগিতা ছাড়া হয় না এটা। সিনেমা কতগুলো করেছেন আপনি? সিনেমায় প্রথম করি চিরঞ্জিতের ফিরিয়ে দাও ছবি ১৯৯২ সালে। তখন ওই বিশ্বরূপাতে, তার আগে অবসর আলাপ হয়েছিল কোনো একটা থিয়েটারের মাধ্যমে। সেই থিয়েটারটাও দেখেছিল, দেখে আমাকে একটা চরিত্রে অভিনয় করেছে। কিন্তু ৯২ সালে আমার বিয়ে ছিল বলে আমি ওর ওই চরিত্রটা অভিনয় করতে পারিনি। বলে তোকে আমি একটা অন্য চরিত্র ভেবে কর, ছোট করিয়েছিল আমাকে দিয়ে। প্রথম ওই তখন ফিল্ম, তখন এইসব চিপস আসেনি আর কি, ফিল্ম রোল করতো, কালার রোল। সেই ওই প্রথম। পরবর্তীতে সিরিয়াল করেছি ৯৪ সাল থেকে, তারপর থেকে ছবিতে এসেছি। কি কি করেছেন আপনি? প্রথম সিরিয়াল করি তখন তো এত চ্যানেল হয়নি। দৌড় বলে একটা সিরিয়াল হতো, জি বাংলা, সেটা দিল্লি থেকে ১ ঘন্টার স্লট পেয়েছিল বাংলা। ওই দৌড় সিরিয়ালে আমি প্রথম সুকান্ত ভট্টাচার্যের নির্দেশনায় কাজ শুরু করি। তারপর থেকে সুকান্ত ভট্টাচার্যের অ্যাসিস্ট্যান্ট ছিলেন মনীন্দ্র, ও দূরদর্শনে অনেক কাজ করতো, পৌষ পাবনের পালা,
তারপরে তখনকার দিনের খুব হিট সিরিয়াল জন্মভূমি, এইগুলো করতে শুরু করি। চাকরি করার পাশে পাশে করতাম এগুলো। এইসব আস্তে আস্তে যোগাযোগ হতে হতে এগুলো বাড়তে দেখি। কিন্তু পাশাপাশি আমি বেশিরভাগটা থিয়েটারটাই করেছি বিভিন্ন জায়গায়। তারপর থেকে বেগমপুরের থেকে আরো অনেক জায়গায় অভিনয় করতে করতে, মানে সেটা থিয়েটার বেসিক্স। থিয়েটার ছাড়া আমি কখনো থাকিনি। ছবি হয়তো বছরে একটু সুযোগ দিল, করলাম এরকম। পরেও ওই 2013 সালে, 12 সালে রাজ চক্রবর্তী প্রলয় করার জন্য ডাকলো, তারপরেও করলাম ওটা। তারপরে 2013 সালে বরবাদ সিনেমা করেছিল। বরবাদ সিনেমাতে বনির প্রথম ছবি, ওটা বাবার ভূমিকা করেছিলাম। তারপরে পরের বছরই বোধহয় যোদ্ধা ছবি করেছিল নাইজিলা কারা, দেব, ওই মিমির বাবা করেছিলাম আমি। আরো অনেক ছবিতে, বিভিন্ন বুদ্ধদেব দাশগুপ্ত ছবিতে অভিনয় করেছি। এই যে মহান শিল্পী তরুণ মজুমদারের দুর্গেশ নন্দিনী সিরিয়ালে অভিনয় করেছি। যে যা বলেছেন করে গেছি। আমার অভিনয়টা ভালো লাগে, অভিনয়টা ওই জন্য কেউ বললেই আমি করে গিয়েছি। অভিনয়ের পাশাপাশি আপনার কোনো সময় মনে হয়েছে যে পরিচালনার দিকে ইচ্ছা আছে? না, আমি প্রথম থেকে কোনোদিন ভাবিনি যে আমি পরিচালনার দিকে যাবো বা নাটকের নির্দেশনার দিকে যাবো। ভবিষ্যতে এরকম কোনো প্ল্যান? না না না, আমার ওরকম কোনো প্ল্যান নেই। আমি চিরকালই ভেবেছি আমি ভালো অভিনয় করবো, যার জন্য এখনো পর্যন্ত আমি কলকাতা মফস্বলের বিভিন্ন গ্রুপে এখন 7টা নাটকে অভিনয় করি বিভিন্ন দলের হয়ে। তো আপনি তো একজন সফল অভিনেতা, তো আপনি তো মঞ্চের সামনে দাঁড়িয়ে অভিনয় করেছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করেছেন, কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন? স্বাচ্ছন্দ্য বোধ তো অবশ্যই থিয়েটার করতে করতে ভালো লাগে। থিয়েটারটা অনেক বেশি রিহার্সাল দিয়ে আমরা সেটাকে উত্তর ঘটিয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করার চেষ্টা করি। সিনেমাতে রিহার্সাল বা অভ্যাসের কোনো জায়গা নেই। একটা স্ক্রিপ্ট দিয়ে দেন পরিচালক, সেইটাকে নিজের মতো করে ভেবে নিতে হয়, ওটাকে আর দ্বিতীয়বার করার কোনো স্কোপ নেই। ভালো লাগে কোনোটা, আমি আলাদা করে কিছু বলতে পারবো না। অভিনয়টা আমার অভিনয় বলে মনে হয়। সে থিয়েটারের রিহার্সাল দিয়ে নিজেকে আরো বেশি তৈরি করতে পারি, এখানে সেই সুযোগটা হয়তো নেই। হয়তো পরবর্তীকালে যদি নিজের অভিনয় আমার দেখতে খুবই ভালো লাগে না, যদি দেখি না এখানে এরকম করলে ভালো হতো, কিন্তু সেটা স্কোপ নেই, কিন্তু থিয়েটারে সেটা আছে। অবশ্যই আমার ভালো লাগে অভিনয় করতে। আচ্ছা, বহু বছর ধরে আপনি অভিনয় জগতে রয়েছেন, তো এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যেটা এখনো অবধি, অভিজ্ঞতা বা ঘটনা যেটা এখনো অবধি আপনার মন ছুঁয়ে আছে? হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে। আমি 1994 সাল থেকে সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে থিয়েটার করতে শুরু করি প্রফেশনাল মঞ্চে। তখন ওই ব্যবসায়িক মঞ্চ যে যত ছিল স্টার, বিশ্বরূপা, রংমহল, এগুলো আস্তে আস্তে দর্শক সংখ্যা কম ছিল। ওখানে এসেছি আমি অবশ্য জ্ঞানেশ মুখার্জির হাত ধরে। শ্রদ্ধেয় জ্ঞানেশ মুখার্জি, যিনি দেবদাসী সুতনুকার নাটকের মাধ্যমে উনি আমাকে ওই জায়গায় একটা সুযোগ করে দিয়েছিলেন। তারপর থেকে সেই বিশ্বরূপা আমাকে ছাড়েনি। তারপর অনুপ কুমারের সঙ্গে খুঁজে ফিরি নাটক, তারপরে রমাপ্রসাদ বণিকের নির্দেশনায়, ওটাও তো চিরঞ্জিত অভিনয় করেছিলেন। সমর্পণ, দিলীপ রায় ছিলেন, মনু মুখার্জি ছিলেন, এদের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছিল ওই মঞ্চে। পরবর্তীকালে প্রথম সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে অভিনয় করি বিজন থিয়েটারে, চন্দনপুরের চোর নাটক দিয়ে শুরু। সেই চন্দনপুরের চোর নাটক দিয়ে শুরু করে 2013 পর্যন্ত আমি সৌমিত্র চ্যাটার্জি প্রায় 16-17টা নাটকে অভিনয় করেছি। শুধু ওই মঞ্চের করবো না, থিয়েটারের মঞ্চে বা তখনকার দিনে হতো, এখন সেটা একদমই উঠে গেছে বলবো, কমে গেছে। 3 দিক খোলা মঞ্চে নাটক করা আর কি, যাত্রার মঞ্চে
ওই 1000, 10, 12, 15 দর্শক তার ওখানে থিয়েটারটা অভিনয় হয় আর কি, মঞ্চসজ্জা কিছু নেই, এই ওটাকে 3 দিন খোলা মঞ্চের অভিনয় বলতো, এইরকম অভিনয়। একটা ঘটনা আমি বলতে পারবো না যে আমি যে নির্দিষ্ট কোনো ঘটনা কথা, আমার জীবনে প্রচুর যেহেতু অভিনয় একটা করে বলেছি, যে যা বলেছেন করে গেছি, নির্দিষ্ট কোনো ঘটনা আমার পক্ষে বলা সম্ভব না। আচ্ছা, আপনি যখন প্রথম অভিনয় জগতে পা রাখলেন তখন আপনার স্ট্রাগল পিরিয়ডটা কেমন ছিল? স্ট্রাগল পিরিয়ড ছিল কি, আমি তো যে পিরিয়ডটাকে স্ট্রাগল হিসেবে ভাবিনি যে আমাকে এটা থেকেই অর্থ উপার্জন করতে হবে এটাতে। আমি তখন 1981 সালে চাকরি পেয়েছি, তখন আমি অভিনয় করছি বিভিন্ন একাঙ্ক নাটক জেলায় জেলায় ঘুরে ঘুরে, ওই অমিতাভ ঘোষের নির্দেশনায়। যে এইটাকেই যে আমি পেশা হিসেবে নেবো আমি কখনো ভাবিনি, কারণ বুঝতে পারতাম যে এটা আমার দ্বারা সেইটা সম্ভব না। আমি যে ওই অভিনয়টা করে যে আনন্দটা পাওয়া যায় সেই আনন্দটা পেলেই যথেষ্ট, এটাকে পেশা হিসেবে আমি নিইনি। সেই কারণে পরবর্তীকালে যখন অনেক মানুষ আমাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবার জন্য ডাকলেন, অভিনয়টা করেছি, রাত জেগে অভিনয় করেছি, সকালবেলা চাকরি করেছি, কষ্ট করেছি, কিন্তু কখনো চাকরিটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারিনি, কারণ এটা মনের মতো একটা অনিশ্চিত জীবন। সেটা এটা কষ্ট করি, এই চাকরিটাকে রেখেই এই যত যা পেয়েছি অভিনয় করে গেছি, সে সিরিয়ালই হোক, থিয়েটারই হোক, আর আপনার ওই সিনেমাই হোক। প্রত্যেকটা শিল্পীর কাছেই কিন্তু অভিনয় জগৎটা একটা স্বপ্ন বা ড্রিম যাই বলতে পারেন। তো আগেকারের অভিনয় আর এখনকার অভিনয়ের মধ্যে যে একটা গ্যাপ তৈরি হয়েছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? না, এই গ্যাপটা যে শুধু অভিনয় জগতে হয়েছে তো আমি বলবো না। হ্যাঁ, সব ক্ষেত্রে আমাদের যদি ইতিহাস ক্রমবিকাশ দেখা যায়, তাতে তো মানুষের জীবনই একদম অন্যরকম হয়ে গেছে। আজ যে ক্যামেরায় অভিনয় হয়, আগেকার দিনের সত্যজিৎরা যখন ছবি তৈরি করেন তখন সেই ক্যামেরা অন্যরকম ছিল, তখন আলোর ব্যাপারগুলো অন্যরকম ছিল। এখন কত আধুনিক যন্ত্রপাতি এসে গিয়েছে, কাজ করার মানুষও অন্যরকম হয়ে গিয়েছে। সুতরাং তুলনা করাটা আমার পক্ষে ভালো মনে হয় না। তখন একরকম করেছিল, এখন একরকম করে আছে, সেইভাবেই প্রভাব চলবে। আলাদা করে কিছু যে ভালো খারাপের মধ্যে দিয়ে আমি যেতে রাজি নই, কেননা আমরা তো অনেক ভালো ভালো বড় বড় অভিনেতাদের অভিনয় দেখতাম, তখন এই দেখার মতো সুযোগও আসেনি, বারবার দেখার মতো সুযোগ আসেনি। ওই হলের কোনো নাটকও বলি, নাটক যখন হতো দেখতে যেতাম, সিনেমা যখন বেরোতো তখন দেখতে যেতাম। সিনেমা তো একবারই দেখতে, খুব যদি মন কাটতো, পকেটে পয়সা কুলোতে পারতাম, তখন হয়তো ওই একটা ছবি দ্বিতীয়বার দেখলাম। তৃতীয়বার দেখার মতন আর্থিক সঙ্গতিও ছিল না, যার জন্য সেইগুলোকে চাপা দিয়ে রাখতে হতো। এখন অনেক সুযোগ হয়েছে দেখার, এখনো যে এই মোবাইলে আমি পুরনো ছবি দেখার চেষ্টা করি, ভালো লাগে সেই অভিনয়গুলো দেখে, আনন্দ লাগে। আনন্দ পাওয়াটাই আমার কাছে বড় কথা, যে ওই পেশা হিসেবে নেব আমাকে, ওইটা আমি কখনো ভাবিনি। এইভাবেই আমি কাজ করে যাই এখন। আচ্ছা, একটা লাইন আছে, আমরা এটা সবাই জানি, যেমন ধরুন শব্দেই যত্ন বা শব্দেই দিচ্ছে, এই যে এর প্রভাবটা স্ট্রাগল পিরিয়ডে শিল্পীদের মধ্যে কতটা পড়ে, সেটা ফিল্ড ক্ষেত্রেও হতে পারে, পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, সেটা নিয়ে আপনি কি বলবেন? এটা তো একদমই ব্যক্তিগত ব্যাপার। শব্দ সে আপনি এই অভিনয় জীবনে আমি আছি বলে তাই আপনি যে শব্দ এটা ব্যবহার করবেন, সেটা কিন্তু পৃথিবীর সমস্ত ক্ষেত্রেই তাই, সমস্ত মানুষের জীবনেই এটা ঘটে। সেটা আলাদা করে যে অভিনেতা অভিনেত্রী যে ঘটে তা নয়, যিনি চাকরিজীবী, যিনি স্কুলে চাকরি করেন, যিনি অধ্যাপনা করেন, সকলের ক্ষেত্রে এটা, যে যেমন ভাবে নিজেকে সামনে নিয়ে তার লক্ষ্যটাকে এগিয়ে যায়। এবার কেউ হয়তো সেটার জন্য অনেকটা আটকে যায়, আবার কেউ হয়তো সেটাকে অবহেলায় অগ্রাহ্য করে এগিয়ে যেতে পারে। আমি যেটা বলছিলাম যে স্ট্রাগল পিরিয়ডে যেটা ফেস করতে হয় অনেক কিছু, তো সেক্ষেত্রে বিচ্ছেদও অনেক কিছু হয়ে থাকে স্ট্রাগল পিরিয়ডে, আবার যত্নও হয়, অনেক সম্পর্কে যত্ন। হ্যাঁ, বিচ্ছেদ ব্যাপারটা যেমন বিচ্ছেদ অবহেলা হয় বা
বঞ্চিত বলতে পারি আমি, যে আমি এই অভিনয়টা না করে, যদি আমি অভিনয় না করতাম তাহলে আমার পরিবারকে হয়তো অনেক বেশি সময় দিতে পারতাম, কিন্তু সেটা আমি দিতে পারিনি, কারণ অভিনয়টা আমার কাছে মুখ্য হয়ে গিয়েছিল। আমি ওইটা আমি ছেড়ে যেতে পারবো না, তখন আমার দায়বদ্ধতা আছে। তো সেই জন্যই বঞ্চিত হয়েছে, আমিও তাদের সঙ্গ বঞ্চিত হয়েছি, তারাও আমার সঙ্গ বঞ্চিত হয়েছেন। এইভাবে তারা মানিয়ে নিতে পেরেছেন, আমিও মানিয়ে নিয়ে এটা এগোতে পেরেছি। ক্যামেরার সামনে যেদিনকে আপনি প্রথম দাঁড়ালেন, বা মঞ্চের সামনেও যেদিনকে প্রথম দাঁড়ালেন, সেদিনের অভিজ্ঞতা কেমন ছিল তো একটু শেয়ার করেন। মঞ্চে তো ওই বললাম যে একাঙ্ক নাটক দিয়ে শুরু করেছিলাম, যে বুকে তো যেমন হয়, অন্যের হয় কিনা জানি না, আমার হয়েছিল বুক দুঃখ হয়েছিল, পাঠটা ঠিক বলতে পারবো কিনা। তখন প্রস্তুতি তো খুব একটা বেশি থাকতো না, ওই 15-20 দিনের মধ্যে এক একটা নাটকের রিহার্সাল দিয়ে তৈরি হতে হতো। আমার জীবনের প্রথম প্রতিযোগিতা মঞ্চ হচ্ছে কানপুরের প্রতিযোগিতা মঞ্চ, এখানে 1978 সালে গিয়েছিলাম। ওই জীবনে 77-এর শেষ দিকে শুরু করেছিলাম, 78 সালে কানপুরের মঞ্চে ওই কনকনে ঠান্ডায় অভিনয়, তারপরে এলাহাবাদে। তো অস্বীকার করে লাভ নেই, বেশ ভয়ই ছিল। তো সেইখান থেকে উত্তরণ করেছে। এখনো সত্যি কথা বলতে কি, নাটকের প্রথম যে নতুন নাটক, প্রথম দিন বেশ একটু ভালোই ভয় লাগে, থাকে ওই টেনশনটা না তৈরি হলে যেন মনে হয় না যে নাটক করছি বা নাটক। সেটা কি ক্যামেরার সামনেও এসেছিল? ক্যামেরার সামনে হয়, হ্যাঁ, পরিচালক কি বলবে, পারবো কিনা। ক্যামেরা তো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম, তখন প্রথম তো ওটা তো ভালো করে বুঝিও না, থিয়েটারটা নাই করে করে একটা দিকে, কিন্তু ক্যামেরার ব্যাপারটা তো অন্যরকম, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল, তখন ওই হাঁ করে তাকিয়ে থাকতাম, যা ক্যামেরাম্যান যা বলছেন আপনি কিন্তু বাঁ দিকে তাকাবেন, আপনি কিন্তু ডান দিকে তাকিয়ে কথা বলবেন, আপনার দিকে কথা বললে হ্যাঁ, তারপরে ক্যামেরা দিয়ে ঘুরে এলো। এই যে অ্যাঙ্গেলগুলো বুঝতে হয়, সেইগুলো তো তখন কিছুই জানতাম না, ওইগুলো করতে করতে শিখেছি। আচ্ছা আচ্ছা, বাংলার বিনোদনের যতগুলো অনেকগুলো মাধ্যম আমরা এখন এই সমাজে এই সময় দেখতে পাচ্ছি, যেমন ধরুন নাটক, সিনেমা, সিরিয়াল, ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ, তো আপনার কি মনে হয় মানুষ কোন দিকে বেশি ঝুঁকছে এই সময়? মানুষের মতো করে নিজে এগিয়ে যাচ্ছে, কখন কোনটা পছন্দ করছেন, কখন কোনটা পছন্দ করছেন না। মানুষের মন এখন বিজ্ঞাপন জগতের দিকে ঝুঁকেছে। বিজ্ঞাপনে যেটা চট করে দেখে ফেলতে পারছে, সেইটা কত সহজে সে যাতে পাচ্ছে তাতে দেখে ফেলছে। এখন সেটা ঠিক করে ফেলছে যে আমি হলে গিয়ে সিনেমাটা দেখবো, না আমি মোবাইলে দেখবো। হলে গিয়ে দেখলে আমার 1,000 টাকা খরচা হবে, মোবাইলে দেখলে আবার কেউ উৎসাহিত, চল বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে গেল, এই তো শাহরুখ খানের ছবি রিলিজ করলো, হই হই করে ভিড়, সবাই এত ফ্যান ক্লাব রয়েছে। তা মানুষকে ওইভাবে পার্টিকুলার বেঁধে ফেলা যাবে না, মানুষ যেটাই আনন্দ পাবে সেদিকে যাবে। সে পার্কস্ট্রিটেও ছুটবে 25 ডিসেম্বর, 15 দিন ধরে দুর্গা ঠাকুরে দেখবে, মানুষকে ওইভাবে ঠিক জাজ করা যাবে না। তাহলে এই যে ওটিটি প্ল্যাটফর্ম আর ওয়েব সিরিজ যে আছে, তার জন্য কি কোথাও কি মনে হয় যে নাটক আর সিনেমা থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে? না, ভালো নাটক তো চলছে, এই তো আমি 6-7টা নাটকে অভিনয় করি বিভিন্ন জায়গায়, সেখানে তো বেশ ভালো দর্শক হচ্ছে। আগে যে ব্যাপারটা ছিল থাকতো, মানে এখন একটু কোথাও যেন কম মনে হচ্ছে না নাটকের ক্ষেত্রে বা সিনেমার ক্ষেত্রে? হ্যাঁ, সেটা তো আছেই, সিনেমার ক্ষেত্রে আছে, হয়তো তাদেরকে সেই আনন্দটা দিতে পারছেন না। গুপি গাইন বাঘাবাইন দেখে আমরা যে আনন্দটা পেয়েছিলাম, পথের পাঁচালী দেখে যে দুঃখটা পেয়েছিলাম, আরো কত ভালো ভালো সিনেমা এসেছে পরবর্তীকালে, দেখেছি, আনন্দ পেয়েছি। সেই রকম এমনি সাধারণ ছবিও কত উত্তম কুমারের ছবি হয়েছে, মানুষ তো হই হই করে তখন গিয়ে হলে দেখতে গিয়েছে। আমরা তখন কত 1975 সালে যখন অমানুষ ছবি রিলিজ করবে, যখন আমার ছবি দেখার মতো একটা মানসিকতা তৈরি হয়েছে, তো 6 সপ্তাহ কোনো টিকিট পাওয়া যায়নি, এরকম যেমন দেখেছি। আবার সেই হল এখন বন্ধ হয়ে গিয়েছে সিনেমা না চলার জন্য, এটাও দেখেছি। এখন এইটা খুব চলবে কি চলবে না এটা বলা খুব মুশকিল। কোনো একটা ভাবে নির্দিষ্ট সময়ে কেউ কেউ ভালো কাজ করছেন, অনেকে ভালো কাজ করছেন, অনেক ডিরেক্টরের ভালো ছবি চলছে, অনেকে চলছে না। আর ওটিটি প্ল্যাটফর্মের সুযোগটা দর্শক পেয়েছেন তার মোবাইলের মাধ্যমে,
সেটা যে অ্যাফোর্ড করতে পারছে সবাই তো সেই ওই কি বলে সব নানা রকম পয়সা দিয়ে দেখতে হয়, তো সবাই তো সেই টেকনোলজি শেখেনি বা সেই পয়সাটাও প্রসেসটাও জানে না, বা সেই পয়সাটা অ্যাফোর্ড করাও তার পক্ষে সম্ভব না। কোনো রকম একটা মোবাইলে 719 টাকা একটু ভরে ওই 2 GB পার ডে দেখে যাচ্ছে। সে কি দেখছে, কোনটা তার নিজস্ব ইচ্ছা অনুযায়ী নানা রকমের রাস্তা খোলা আছে, কোনটা কে দেখবে তার উপর নির্ভর করছে। এইভাবেই ওটিটি না সিনেমা না, যে ভালো কাজ হলে মানুষ ঠিক দেখবেই। অভিনয়ের সাথে সাথে আপনার আর কি ভালো লাগে বা লাগতো আগে? আমি যখন ফুটবল খেলতাম, ফুটবলের সাথে ভালো লাগতো। তারপরে হ্যাঁ হ্যাঁ খেলতাম, কলকাতা মাঠে খেলেছি আমি ফুটবল। তারপরে ওই রেলে তো খেলেইছি। তো এই ওইটাই, তারপরে খেলাধুলো শেষ করে দিয়ে একদম পুরোপুরি অভিনয় জগতে এসেছি, আর কোনো কিছু করি না। আচ্ছা, সেই সময় তখন আপনার বয়স অল্প ছিল, অভিনয় জগতে অভিনয় করতে করতে কাউকে ভালো লেগেছিল? জগতে ঠিক ভালো লাগেনি, অভিনয় করতে করতে আমার স্ত্রীর সঙ্গে আলাপ হয়েছিল। তারপরে সেটাই বিবাহে জীবন সঙ্গী পর্যবেসিত হয়েছে। আর থিয়েটারে যেটা আগে জিজ্ঞেস করছেন যে আমি কোনটা ভালোবাসি, আমি কবিতা পড়তে ভালোবাসি, গানটা শিখিনি কিন্তু গানটা গাইতে ভালোবাসি, যেহেতু অভ্যাস করতে হয় এই কারণে যে থিয়েটারে গানটা আমার প্রয়োজন হয়। তাহলে কি আমরা একটা গান শুনতে পারি? সেটা তো এই 4 লাইন। হ্যাঁ, আমি একটা রবীন্দ্রসঙ্গীত করতে পারি। হ্যাঁ করুন না, একটু শুনি। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তারি মাঝখানে আমি পেয়েছি স্থান বিষয়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। এভাবেই আর কি। অসাধারণ। কবিতা কি লেখেন? কবিতা লিখি মানে ওগুলোকে কবিতা বলাটা ভুল হবে, আমার নিজের ইচ্ছাগুলো প্রকাশের জন্য আমি কখনো কখনো কিছু লিখি, সেটা কবিতা হয় কিনা আমি নিজেও জানি না। অন্যের কবিতা আমি পড়ি, বেশি পড়ি, বা বিভিন্ন জায়গায় আমার ওই কবিতা আবৃত্তি করার জন্য আমি আবৃত্তির ব্যাপারটা আমি কিছু বুঝি না, কবিতা পড়ি আমি, ওই মুখস্থ করে সুর করে কবিতা বলা আমার আসে না। লেখাগুলো কি সব বাস্তববাদ? একদমই একদমই। তো ওরকম লেখা সেটা সবটাই আমার মোবাইলে, আমি ওসব মুখস্থ রাখতে পারি না। হ্যাঁ, সেটা আমি অন্য কবিতা বললে আমি এখান থেকে কবিতা বলে দিতে পারি, কিন্তু ওই কবিতা সব মোবাইলে লেখা, আমি যে খুব ভালো লিখি তা নয়। এরা ওই ফেসবুক যারা বন্ধু তারা পড়ার সুযোগ পায়, আমি ওই লিখি, পোস্ট করি, ভুলে যাই। এই আপনি অনুপ কুমার থেকে শুরু করে তরুণ মজুমদার, রাজ চক্রবর্তীর এখন রিসেন্টলি যে পরিচালনায় আপনি কাজ করছেন, তো কি মনে হয় মানে কোন ব্যক্তির অভিনয় পরিচালনায় আপনার অভিনয় করতে বেশি মানে ভালো লেগেছে? না, অনুপ কুমার হচ্ছে স্টেজের ডিরেক্টর ছিলেন। আচ্ছা। তরুণ মজুমদার সিরিয়ালের দুর্গেশ নন্দিনী অভিনয় করেছেন। রাজ চক্রবর্তী একদম সাধারণ ছবি, বাংলা ছবিতে আমাকে অভিনয় করিয়েছেন। দুটো তো পরিচালনার বৈশিষ্ট্যগুলোই আলাদা। তরুণ মজুমদার যেমন একদম পরিশীলিত, যা স্ক্রিপ্টে লেখা আছে সেইটুকুই বলতে হবে, বাইরে বলা চলবে না। ওনার কাটা অংশ যদি থাকে সেটা কাটাটা লেখা থাকে কিন্তু ওই ব্র্যাকেট দিয়ে আলাদা করা থাকে। আর উনি নিজে ক্যামেরাম্যান নন যদিও, কিন্তু ক্যামেরাম্যান সবটা ঠিক করে, এই যে উনি আমাকে ধরেছেন সবটা ক্যামেরাম্যান ঠিক করে দেন, সমস্ত শট কিন্তু উনি নিজে নিতেন।